একটা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর বা মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্রসেসর থাকলে সেটা সেরা ফোন, গেমিং ফোন, পারফরমেন্স সেন্ট্রিক ফোন এরকম হয় না। ঠিক তেমনই 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকলো, টেলিফটো জুম লেন্স থাকলো, তার মানে সেটা ভালো ক্যামেরা ফোন হয়ে যাবে? অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে মানেই সেটা কি দুর্ধর্ষ ভিডিও তুলবে? না, এটা কখনোই হয় না। শুধু স্মার্টফোনের ক্ষেত্রে বলে তো নয়, যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কাগজে কলমে যেগুলো লেখা থাকে সেগুলো যখন বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে যাই সব হিসেব নিকেশ পাল্টে যায়। তো আজকের ভিডিওতে আমরা এটাই বলবো যে একটা স্মার্টফোন কিনতে গেলে আপনার কি কি দেখা উচিত, কিভাবে বুঝবেন আপনার কত দামে কোন স্মার্টফোন কেনা উচিত। আমি জানি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে দেখে কোম্পানি কিভাবে আপনাকে ঠকাতে পারে আর আপনি কিভাবে ঠকবেন না এই বিষয়ে একেবারে এক্সপার্ট হয়ে গেছে। তবুও এটা একটা কমপ্লিট গাইড, যেটা দেখলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার একটা স্মার্টফোন কিভাবে কেনা উচিত, সেটা স্মার্টফোনের স্পেসিফিকেশনস কি হওয়া উচিত, কিভাবে বাঁচবেন সেটা আজকের ভিডিওতে সেটাই বলবো। চলুন না দেরি করে লাভ কি, আমরা শুরু করে দিই। প্রথমেই তাহলে প্রসেসরের কথা চলে আসি। সেরা প্রসেসরই সব কথা বলে দেয় না। হ্যাঁ, প্রসেসর ফোনের প্রাণ, এটা আমরা বরাবর বলে এসেছি, কিন্তু তার সাথে সাথে তাকে কমপ্লিমেন্ট করার জন্য আরও কিছু জিনিস দরকার, যেমন স্টোরেজ টাইপ কি, র্যাম কি ধরনের আছে, এই জায়গাগুলোতে আমরা কিন্তু ভুল করে ফেলি। মানে আপনি দেখে শুনে সেরা ঘোড়াটা বাঁচলেন, কিন্তু সেটা যখন ছুটবে তার পায়ে লোহা বেঁধে দিলেন বা তার পিঠে 100 কেজির বস্তা চাপিয়ে দিলেন, সেই ঘোড়াটাকে আর ছুটতে পারবে? এখানেও ব্যাপারটা ওরকম হয়। ভালো প্রসেসর থাকলেও তার স্পিড ভালো হওয়ার কথা, কিন্তু তার সাথে সাথে দেখতে হবে যে সেই ফোনের স্টোরেজ হিসাবে যেন UFS 3.1 বা 4.0 থাকে। আপনি যখন ফোন কিনতে যাবেন জেনে রাখুন যে 128 GB ভেরিয়েন্ট হলে সেই ফোনে কখনোই UFS 4.0 স্টোরেজ টাইপ পাবেন না। সেটা শুরুই হচ্ছে 256 থেকে। অর্থাৎ আপনাকে কম জিবির ফোন নিতে হলে UFS 3.1 নিতেই হবে। ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। ঠিক তেমনই র্যামের ক্ষেত্রে LPDDR5X র্যাম। এবার যদি আমরা মিড বাজেট ফোনে চলে আসি তাহলে সেখানে সাধারণত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর পাওয়ার কথা। কোথাও কোথাও আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 8000 গ্রুপের কোনো প্রসেসর পাই, বড়জোর 9000 প্রসেসর পাই। এছাড়া আজকাল এটাও হচ্ছে যে পুরোনো ফ্ল্যাগশিপ প্রসেসর যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এই প্রসেসর দিয়ে আমরা ফোন পাচ্ছি। কিন্তু প্রসেসর দেখে ভুলবেন না, সাথে সাথে দেখবেন স্টোরেজ টাইপ কি আছে। মিড বাজেটে স্টোরেজ টাইপ অন্তত UFS 2.2 বা 3.1 হতে হবে। আজকাল কিছু 10-20 হাজার টাকার ফোনে দেখা যায় যে eMMC স্টোরেজ দিয়ে ফোন বিক্রি করা হচ্ছে। সেই সব ফোনের ব্যাপারে খুব সাবধান। প্রশ্ন আসবেই যে আপনি এটা জানবেন কি করে কি স্টোরেজ টাইপ আছে আপনার ফোনে? কিচ্ছু না, আপনি গুগলে যান, আপনার ফোনের নাম দিয়ে স্টোরেজ টাইপ লিখে সার্চ দিন, দেখিয়ে দেবে ওখানে যে আপনার ফোনে কি স্টোরেজ টাইপ আছে। কিন্তু ফোনের প্রসেসর ভালো হলেই শুধু হলো না, তার সাথে সাথে দেখতে হবে ফোনের পারফরমেন্স ভালো কিনা। প্রসেসর ভালো আছে কিন্তু সেটাকে ভালো পারফর্ম করার সুযোগ দেয়নি কোম্পানি। অনেক সময় এরকম হয় তারা আন্ডার ক্লক করে রাখে প্রসেসরকে, বা ফোন গরম হয়ে যায় বলে ফোন ভালো পারফর্ম করতে পারে না। এর জন্য আপনি দেখে নেবেন ফোনের হায়ার সাস্টেন পারফরমেন্স যেটা আছে সেটা কেমন দিচ্ছে। CPU থ্রটল টেস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটা চালিয়ে দেখে নেবেন যে ফোনটা থ্রটল করছে কিনা। হ্যাঁ, এত কঠিন কঠিন কাজ না করে শর্টকাটও আছে, ইউটিউবে আমাদের ভিডিও দেখে নেবেন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলি। তো দ্বিতীয় পয়েন্টে বলবো ফোনের সফটওয়্যারের কথা। সফটওয়্যার সাধারণত 3টে জিনিস দিয়ে বিচার করা উচিত, শুধু আপডেট নয়। আপডেট ছাড়াও দেখা উচিত সেই ফোনে কত ব্লোটওয়্যার বা বিজ্ঞাপন আছে, এবং তার সাথে সাথে দেখা উচিত সেই ফোনে কত ফিচার আছে। এই 3টে জিনিস একটা সফটওয়্যারকে কমপ্লিট করে। একটা OS কত ভালো এটার উপর নির্ভর করে। আর এই হিসাবে আমরা যদি পয়েন্ট দিয়ে বিচার করতে যাই তাহলে দেখা যায় যে সবার উপরে রয়েছে স্যামসাং এর One UI। ফিচার, আপডেট এবং ব্লোটওয়্যার 3টের ক্ষেত্রেই এটা সেরা। ঠিক একই রকম ভাবে iOS এর ক্ষেত্রে iOS-ই সেরা। দ্বিতীয় পজিশনে আসবে অক্সিজেন OS। অক্সিজেন OS যখন ওপোর সাথে OnePlus এর মার্জার হয়ে গেল তখন কিছু কম্প্রোমাইজ করেছে ঠিকই, কিন্তু ওভারঅল এখনও তাদের নিজস্ব যে এসেন্সটা সেটা ধরে রাখতে পেরেছে। তাদের ফোনে ফিচার যথেষ্ট আছে, ব্লোটওয়্যার প্রায় নেই, তবে আপডেট ভালো দিলেও স্যামসাং এর মতো এখনো অতটা ভালো দেয় না, তাই তারা দ্বিতীয় পজিশনে। 3 নম্বরে রাখবো আমি নাথিং OS কে। নাথিং OS এর ফিচার দুর্ধর্ষ নেই। নাথিং OS যেহেতু স্টক অ্যান্ড্রয়েডের মতো তাই তাতে ফিচার সত্যিই লিমিটেড আছে, তার সাথে সাথে তাকে কাস্টমাইজ করা যায়, এটা খুব পজিটিভ দিক একটা। তাতে ব্লোটওয়্যার বা বিজ্ঞাপন বিন্দু মাত্র নেই, এবং কোম্পানি রীতিমতো রেগুলার আপডেট দিয়ে সফটওয়্যারকে তুখোড় বানিয়ে ফেলেছে। নাথিং OS এর আপডেট সেটা বলা যায় iOS এর মতোই ভালো। 4-এ রাখবো মোটোরোলার MyUX কে। মোটোরোলার ইউআইতে ফিচার ভালোই আছে, স্টক অ্যান্ড্রয়েডের মতো হলেও তাতে ফিচার যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছে মোটোরোলা। ব্লোটওয়্যার বা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন, বিজ্ঞাপন সেগুলোরও ঝামেলা খুব বেশি নেই, কিন্তু মোটোরোলার ফোনে আপডেট সেটা নিয়ে কথা বাড়ানোই উচিত না। মোটোরোলা প্রমিস করে তারপর আপডেট দেয় না। আপনি প্রশ্ন করবেন বাদ বাকি অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারগুলো কোথায় গেল? সেখানে আমি বলবো যে বাদ বাকি যারা আছে তাদের সবাই এগুলোর পরে থাকবে। তবে হ্যাঁ, শাওমির যে নতুন ইউআই এসছে সেটা আমাদের এখানে এখনো আসেনি,
সেটা আসলে সেটা দেখার জন্য আমি আগ্রহ নিয়ে বসে আছি। সেটা আসলে তখন আমরা বলতে পারবো যে সেটা প্রথম 4 জনের মধ্যে জায়গা করে নিতে পারবে। সফটওয়্যারের পর বলবো ফোনের ডিসপ্লের কথা। সফটওয়্যারের পর আপনি ডিসপ্লে জিনিসটা নিয়েই সব থেকে বেশি সময় কাটাবেন। তো ডিসপ্লে কেমন হওয়া উচিত? একদম দামি ফ্ল্যাগশিপ ফোন হলে অবশ্যই সেখানে সবকিছু সেরা হবে, এটা নিয়ে কোনো কথাই হতে পারে না, আলোচনার কোনো প্রশ্নই নেই। কিন্তু আমরা তো সবাই ফ্ল্যাগশিপ ফোন কিনি না। যখন মিড বাজেটের ফোন কিনতে যাব তখন আমাদের দেখতে হবে সেই ফোনের ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে তো বটেই, তার সাথে সাথে 120 হার্টজ আছে কিনা। পিক ব্রাইটনেস সংখ্যা দেখে না বিচার করাই ভালো। পিক ব্রাইটনেস সত্যি সত্যি বাস্তবে দেখতে হবে যে সানলাইটে কতটা ব্রাইট হচ্ছে। যদি আপনি ফোন পরীক্ষা করে দেখতে না পারেন তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও দেখুন, রিভিউ দেখুন, সেখান থেকে সিদ্ধান্তে পৌঁছান। কোনো ফোনে 2000 নিটস পিক ব্রাইটনেস আছে মানেই সেটা 1000 নিটস পিক ব্রাইটনেস ওলা ফোনের থেকে বেশি ব্রাইট হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এরপর দেখুন আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন সেই ফোনটা HDR সাপোর্ট আছে কিনা। আপনি যদি নেটফ্লিক্স বা এইসব জায়গায় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে HDR সাপোর্ট থাকাটা জরুরি। এরপর ডিসপ্লেটা কার্ভ না ফ্ল্যাট, এটা আপনার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কার্ভ ডিসপ্লে সবসময় দেখতে সুন্দর, অন্তত আমার জন্য, এবং তার জন্য খরচাও অনেক বেশি, ঝামেলাও অনেক বেশি। তো এটা ব্যক্তিগত পছন্দ, এবং ডিসপ্লের সাইজ যেটা হবে সেটাও ব্যক্তিগত পছন্দ বলেই আমি মনে করি। অনেকে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন, অনেকে বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন। ডিসপ্লের পর চলে আসবো আমি ক্যামেরার প্রসঙ্গে। ক্যামেরা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু একটা ফোনের ক্যামেরা যে 200 মেগাপিক্সেল হলেই ভালো হবে এরকম নয়। আমরা অনেকদিন আগেই শিখে গেছি। বিশেষ করে আমরা এটাও জেনে এসেছি একটা ফোন যখন নিই আমরা, তার ক্যামেরা অ্যাপ্লিকেশন খুলে ছবি তুললে সেখানে কখনোই 200 বা 108 মেগাপিক্সেলের ছবি ওঠে না, নর্মাল ছবি ওঠে 48 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেলের ছবি ওঠে। হাই রেজলিউশনের ছবি তুলতে হলে আমাদেরকে ক্যামেরার সেটিংয়ে গিয়ে বেছে নিতে হয় হাই রেজলিউশন, অর্থাৎ 200 বা 108 মেগাপিক্সেল, তারপর ছবি তুলতে হয়। সেক্ষেত্রে একটা সহজ হিসাব, আপনি যখন একটা ফোন কিনবেন সেই ফোনের মেগাপিক্সেলের দিকে না তাকিয়ে দেখে নিন যে সেই ফোনে ঠিকঠাক ছবি দিচ্ছে কিনা। বিশেষ করে যখন একজন মানুষের মুখের ওপর সূর্যের আলো সরাসরি পড়েছে, অথবা ব্যাকগ্রাউন্ডে যখন সূর্য আছে আর মানুষটা সামনে আছে, তার মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে বলে HDR। তো সেই HDR ক্যামেরা ঠিকঠাক ম্যানেজ করতে পারছে কিনা, অর্থাৎ অতি আলোকিত জায়গা আর কম আলোকিত জায়গার মধ্যে সমতা বজায় রাখতে পারছে কিনা। আপনার ফোনে যে 3টে ক্যামেরা আছে সেই 3টে ক্যামেরা দিয়ে ছবি তুললে ক্যামেরার ছবির কোয়ালিটি 3টেতেই যেন কাছাকাছি থাকে। মেন ক্যামেরা দিয়ে একটা বাড়ির ছবি তুললে সেটা নীল দেখাচ্ছে, আর আল্ট্রা ওয়াইড দিয়ে তুললে সেটা সবুজ দেখাচ্ছে, এরকম যেন না হয়। বিশেষ করে জুম লেন্সের ক্ষেত্রে আমি বলবো এটা খেয়াল রাখবেন যে জুম লেন্স দিয়ে ছবি তুললে বিশেষ করে রাত্রিবেলা ছবিতে প্রচুর নয়েজ চলে আসে, ছবির কোয়ালিটি খুবই খারাপ হয়, সেরকম যেন না হয়। অবভিয়াসলি ভিডিও ক্যামেরার ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন খুব জরুরি, সেটা যদি থাকে ফোনে খুবই ভালো, কিন্তু সেটা শুধু আছে শুনলেই হবে না, আপনাকে দেখতে হবে পরীক্ষা করে যে সেটা ঠিকঠাক আছে কিনা, কোম্পানি সেটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করেছে কিনা। অর্থাৎ আপনি ছুটে ছুটে নড়াচড়া করে যখন ভিডিও তুলছেন তখন সেই ভিডিওটা স্টেবল থাকছে কিনা। এই ব্যাপারটা যদি ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন দিয়েও করা হয় এবং খুব ভালোভাবে করা হয়, এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দিয়ে যদি ভালোভাবে করা না হয়, তাহলে কিন্তু আমি ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনকেই প্রেফার করব। এবার চলে আসি ব্যাটারি আর চার্জিং এর প্রসঙ্গে। আজকালকার দিনে এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে 5000 mAh ব্যাটারি হবে, কিন্তু হ্যাঁ, আপনি যদি খুব স্লিম আর হালকা ফোন পছন্দ করেন তাহলে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। তবে কোনোভাবেই 4500 mAh এর ব্যাটারির নিচে তো নয়, চেষ্টা করবেন 5000-এর যত কাছাকাছি থাকা যায়। কিন্তু 5000 mAh ব্যাটারি মানেই সেখানে সারাদিন চার্জ থাকবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। ব্যাটারি কতটা অপটিমাইজড, আপনার ফোনে কিভাবে আপনি ইউজ করছেন ব্যাটারিকে, সেটার উপরও অনেক কিছু নির্ভর করে। এবং তার সাথে সাথে ফাস্ট চার্জিং এর যে কম্বিনেশনটা থাকবে সেটা সবসময় চেষ্টা করবেন যেন 100 ওয়াটের নিচে হয়। ফাস্ট চার্জিং 100 ওয়াটের নিচে হলে তার যে টেকনোলজি, আর 100 ওয়াটের উপরে হলে তার যে টেকনোলজি, দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়। তার জন্য দুটো ফোনে পাশাপাশি 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও একটা ফোনে 5000 mAh ব্যাটারি বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে, অন্য ফোন সেটা পারে না। তাই সবসময় জেনে রাখবেন ফাস্ট চার্জিং ভালো, কিন্তু 100 ওয়াটের উপরে কখনো ভালো নয়। কিন্তু এইসব গুরুত্বপূর্ণ সব কথার মাঝে আরেকটা জিনিস রয়ে যায় যে ফোনের ডিউরেবিলিটি কেমন হবে। আজকাল দেখুন প্রিমিয়াম ফোন সবাই বানিয়ে দিচ্ছে, ব্যাক প্যানেলে গ্লাস দিয়ে দিচ্ছে, আমরা খুশি হয়ে যাচ্ছি, কিন্তু ফোন হাত থেকে পড়ে গেলেই অনেক টাকা আমাদের খরচা হয়ে যাচ্ছে। কিছু কোম্পানি এরকম করছে যে একদম সস্তা প্লাস্টিক দিয়ে দিচ্ছে ফোনের মধ্যে, ফোনের ইন হ্যান্ড ফিলিং খারাপ হয়ে যাচ্ছে। আমার মতে আজকাল যে টেক্সচার দেওয়া লেদার ফিনিশ এসেছে, সেই রকম ভেগান লেদার দেওয়া ফোন সেটাই বোধহয় বেস্ট চয়েস। সেটা দেখতেও ভালো লাগে, ইন হ্যান্ড ফিলিংও ভালো, এবং সেটা ভেঙে যাওয়ার ভয়ও খুব কম থাকে। অবশ্যই একটা স্মার্টফোন কেনার আগে চেষ্টা করবেন, দেখে নেবেন যে তার চারিদিকে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা অ্যালুমিনিয়াম বা অন্য কোনো মেটালের কিনা। প্লাস্টিকের ফোন হলে ফোন পকেটে থাকা অবস্থায় বেঁকে যাওয়ার ভয়টা বেশি থাকে,
যেটা মেটাল ফ্রেমের ক্ষেত্রে একটু শক্তপোক্ত মজবুত হয়। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আজকাল দেখা যায় যে কম বেশি সব ফোনই স্প্ল্যাশ প্রুফ থাকে, তাই ওয়াটার রেজিস্ট্যান্স বা আইপি রেটিং নিয়ে বিশাল কিছু মাতামাতি করার দরকার নেই। ফোন যদি বৃষ্টিতে ভিজে যায় বা পুকুরে পড়ে যায় তাহলে সেই ফোনের জন্য কোম্পানি ওয়ারেন্টি দেবে না, এটা একেবারে নিশ্চিত, সে যত বড় আইপি রেটিংওয়ালা ফোনই হোক না কেন। তো আইপি রেটিং নামক যে জিনিসটা সেটা আজকালকার যুগে অন্তত ওভার হাইপড একটা ফিচার ছাড়া কিচ্ছু না। তবে ফোনের যে গ্লাস প্রোটেকশন থাকে সেই গ্লাস প্রোটেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি অবশ্যই ফোন কিনে একটা প্রোটেক্টর লাগিয়ে নেবেন, এটা আমি অ্যাডভাইস করবো, কিন্তু তবুও একটা ফোনের উপর যে প্রোটেকশন থাকে সেটা যদি গরিলা গ্লাস 5 হয়, মিনিমাম গরিলা গ্লাস 5 হয়, তাহলে আপনি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবেন। আজকাল গরিলা গ্লাস ভিক্টাস প্লাস বেরিয়ে যাচ্ছে দামি ফোনের ক্ষেত্রে, তাতে কি স্ক্র্যাচ আসবে না? স্ক্র্যাচ আসবে। ডিসপ্লে যত মজবুত হবে, যত লেটেস্ট হবে, যত আপডেটেড হবে, সেটা পড়ে গেলে ভাঙার সম্ভাবনাটা তত কমে যাবে, কিন্তু তাতে স্ক্র্যাচ আসার সম্ভাবনা তত বেড়ে যাবে। এটা পদার্থের ধর্ম, সে যত বেশি মজবুত হয় তত বেশি ভঙ্গুরও হয়। অর্থাৎ ডিসপ্লে যাতে না ভাঙে সেই দিকে কোম্পানিকে নজর দিতে হলে অবশ্যই সেই ফোনের ডিসপ্লেতে স্ক্র্যাচ আসবে, এই সম্ভাবনা বেড়ে যাবে। এবং সব শেষে আমি বলবো যে এত কিছু আপনি পরীক্ষা করে দেখবেন কি করে? দোকানদারকে আপনাকে সবকিছু টেস্ট করে দেখতে দেবে? তার জন্য একটা জিনিসের উপরই আপনাকে নির্ভর করতে হবে, ইউটিউব ভিডিও বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিভিউ। কিন্তু ফোনের রিভিউ দেখে আমরা সবসময় সিদ্ধান্তে পৌঁছতে পারি না, তাই আমি আপনাদের লিস্ট করে বলে দেবো যে প্রতিটা বাজেটের সেরা ক্যামেরা ফোন কি কি হতে পারে, প্রতিটা বাজেটের সেরা ডিসপ্লে কোনটা হবে, এমনকি প্রতিটা বাজেটের সেরা প্রসেসর দেওয়া ফোন কোনগুলো হবে। একদম ফোনের নাম ধরে ধরে লিস্ট করে আগামী যে ভিডিওটা আসবে সেখানে আমি বলে দেবো। তবে তার আগে একটা শর্টস ভিডিও আসবে আমাদের চ্যানেলে, সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।